সমুদ্র ভাইয়ের কেবিনের সামনে চুপচাপ বসে আছি। তার কেবিনে যাওয়া নিষেধ। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। ডাক্তাররা বলেছেন কাল তার রুমে যাওয়ার ওপেন পারমিশন দেয়া হবে। নাজিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমি প্রেসক্রিপশনটা তাকে বুঝিয়ে দিয়েছি। সে ওষুধগুলো আনতে চলে গেছে। যাওয়ার আগে আমাকে কড়া আদেশ দিয়েছে যেন কেবিনের সামনে থেকে এভাবে হুটহাট বের না হই। চারদিকে বিপদ, কোথায় কিভাবে কি রূপে বসে আছে কেউ জানে না। এমপি হওয়ার দরুন সমুদ্র ভাইয়ার এমনিতেই শত্রুর অভাব নেই। গার্ড পুলিশ ছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমার এবং তার সম্পর্ক আর আড়ালে নেই, বরং প্রকাশ্যেই জানে সবাই। তাই শত্রুরা কোন সুতাকেই ছোট মনে করবে না। আমাকে কেবিনের সামনে থেকে কেবিনের দিকে নজর রাখতে বলেছে। বসে তো আছি কেবিনের সামনে, কিন্তু মন ও মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে রুদ্র রায়হান। কে এই ছেলেটি? আমার পিছু কেন পড়েছে? কি তার উদ্দেশ্য? কেন বেলা বেলা করে? তার মুখোশের আড়ালে কোন উদ্দেশ্য লুকিয়ে আছে? আবার অন্যদিকে আরেকটা ভয় মনে ঝুঁকে বসেছে। রুদ্র রায়হান ছেলেটি যদি সমুদ্র ভাইকে মারার চেষ্টা না করে, তাহলে কার এত বড় সাহস এমপির বাড়িতে এমপিকে গুলিবিদ্ধ করবে? নিশ্চয়ই ওই লোকটির পিছনে এমন কেউ আছে কি যে ঘরের শত্রু বিভীষণের ন্যায় কাজ করছে না? সেটা কি করে হবে? ঘরের মানুষেরা কেন এমন করবে? উফ, কি অসহ্য দোটানায় পড়লাম। পাগল হয়ে যাচ্ছি। ছোট এই মস্তিষ্কটাকে কোনো অঙ্কেতে মিলাতে হিসাব পারছে না। আমার শরীরে ক্লান্তি, চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে। এভাবে একা বসে থাকলে এমনই হবে। আমি উঠে দাঁড়াতেই নাজিম ভাইয়া এলো। কেবিনের দরজায় টোকা দিয়ে নার্সকে ঔষধগুলো দিয়ে দিল। আমার দিকে এগিয়ে এসে একটা প্যাকেট দিয়ে বলল, এগুলো খেয়ে নে। নিশ্চয়ই সেই দুপুরের পর কিছু খাস নাই। ভাইয়া আমার গলা দিয়ে নামবে না। ওনার জন্য আমার কলিজা ছটফট করছেন। ওনার মুখে একটা ডাক শোনার জন্য অপেক্ষায় আছি। নাজিম ভাইয়া আমাকে কেবিনের চেয়ারে বসে বলল, এই সময় নিশ্চয়ই দুর্বল হতে চাস না। সময়টা শক্ত থাকার। তুইও হাসপাতালে ভর্তি হতে চাস না। সমুদ্র জেগে যদি তোকে না দেখতে পায়। শোনে তুইও হাসপাতালে ভর্তি। ও কি ঠিক থাকতে পারবে? এমপির বউ হয়েছিস, এরকম নরম তোকে মানায় না। কঠিন হতে শিখ। চুপচাপ খেয়ে নে। লাস্টের কথাটা গম্ভীর গলায় বলল। আমি আর কথা বাড়ালাম না। প্যাকেটটা খুলে অল্প কিছু খেয়ে নিলাম। নাজিম ভাইয়াও খেয়ে নিল। আমি আর নাজিম ভাইয়ার সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু আলোচনা করলাম না, নিজের ভেতরে আড়াল করে রাখলাম। সকালবেলা হাসপাতালের করিডোরেই নামাজ আদায় করে নিলাম। একটু এদিক ওদিক হাঁটছি, আল্লাহকে স্মরণ করছি। এর মধ্যে নার্স কেবিন থেকে বের হলো। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। নাজিম ভাইয়া করিডোরের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কাল থেকে ভাইয়া কতটা ক্লান্ত মুখে স্পষ্ট ফুটে উঠেছে। সেই তাকে আর জাগালাম না। নার্সের দিকে এগিয়ে গেলাম। বললাম, উনি কেমন আছেন? ওনার কি জ্ঞান ফিরেছে? নার্স বলল, হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে। উনি চুরুই নামে কাউকে খুঁজছেন। আপনি কি চুরুই? নার্সের কথা বলতে দেরি হতে পারে। আমি উত্তর না দিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে চলে গেলাম। সমুদ্র ভাইয়ের বুক উন্মুক্ত, ব্যান্ডেজ করা। বাম হাতের বাহুটাও সাদা ব্যান্ডেজে মোড়ানো। দুই চোখ বন্ধ করে আছেন। জেগে আছেন কি ঘুমিয়ে আছেন একটু বোঝা মুশকিল। আমি দু কদম পা বাড়াতে সে মাথা কাত করে আমার দিকে তাকালো। ইস, কলিজাটা মুচড়ে উঠল। একটি রাতের ব্যবধানে আমার পুরুষটি এত কাহিল হয়ে পড়েছে, মুখ শুকিয়ে গেছে। দূর থেকেও আমি তার চোখের নিচে কালো দাগ দেখতে পাচ্ছি। হাতে স্যালাইনের ক্যান্ডেল দেয়া। কতটা কষ্ট হচ্ছে তার। মুহূর্তে চোখে জল ভর্তি হয়ে গেল। সমুদ্র ভাইয়া শুকনো একটা হাসি দিল। চোখের ইশারায় তার কাছে ডাক দিল। আমি এগিয়ে গিয়ে তার পাশে বসলাম। কাঁপা কাঁপা হাতে তার হাতটা ধরলাম। ধরে ডুকরে কেঁদে উঠলাম। বললাম, আমার জন্য আপনার আজ এই অবস্থা আমি দায়ী, তাই না?
সেই 4 বছর আগে আমার হাতের লাঠির আঘাতে ওই সর্দারের ছেলের জীবন গেছে, কিন্তু এর ফল আপনি ভোগ করছেন। খুবই কষ্ট হচ্ছে আপনার, তাই না? আপনি জানেন আমার বুকটা ফেটে যাচ্ছে সমুদ্র ভাইয়া। ইস, কি এমন ক্ষতি হতো যদি গুলি দুটি আপনার না লেগে আমার বুকে লাগতো। সমুদ্র ভাইয়া তার হাতটা দিয়ে আমার মুখ চেপে ধরল। মুহূর্তেই তার চোখ দুটো লাল হয়ে উঠল। একটু রেগে বলল, চুপ ইডিয়েট, একটু জোরেই। খবরদার চুরুই, আজ যা বলেছিস এই জীবনে দ্বিতীয়বার কখনো এই কথা যেন তোর মুখে না শুনি। তাহলে আমি সমুদ্রের ভয়ঙ্কর রূপ তুইও দেখবি। তোর কিছু হলে আমি সমুদ্রে বেঁচে থাকতেই পারবো না যে। তোর যত বিপদ দুঃখ সব আমার ঝুলিতে জমা হোক, আমার সুখগুলো তোর নামেই না হয় বলিদান হোক। হাতটা মুখ থেকে সরিয়ে বললাম, আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না তো। ঠোঁট উল্টে। প্রেমিক পুরুষের কাছে তার শখের নারী বেশ আহ্লাদের হয়। যত ব্যথা, যত দুঃখ, যত কিছু হোক না কেন, শখের নারীকে দেখলে, তার কথা শুনলে পুরুষের ইহজাগতিক সকল কষ্ট দূর হয়ে যায়। মনের ভিতর অদৃশ্য শক্তি খুঁজে পায়। সমুদ্র ভাইয়া তার হাত দিয়ে আমার মাথাটা ধরে আমাকে তার দিকে এগিয়ে নিয়ে গেল। বলল, আমারও আমার এই কষ্টটা সহ্য হচ্ছে না। ইস, কাল রাতে যদি এই ঘটনা না ঘটত, আমি আর তুই আজ রাতে উপোস ভাঙতাম। প্রিয়তমার গভীর নেশালো প্রেম সমুদ্রে ডুব দিলাম। তোর শিহরণের রন্ধ্রে রন্ধ্রে আমি থাকতাম। তোর শরীরের পশমের গোড়ায় গোড়ায় আমার পবিত্র উষ্ণ ছোঁয়ার ছিটা ফোঁটা থাকত। আমার নামে সিলমোহরে তুই চিরকালের জন্য আবদ্ধ হয়ে যেতি। শিট, চুরুই, আমাদের বাচ্চাগুলোর দুনিয়াতে আসার সময় আবারও পিছিয়ে গেল। আমি বড় বড় চোখ করে তাকালাম। কান্না থেমে গেল। ওনার এই অবস্থায় উনি কি বলছে কি? কে বলবে এই লোকটি এখন হাসপাতালে আছে? হুট করে সমুদ্র মাথাটা উঁচু করে আমার ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল, মিষ্টি লাগলো না কেন চুরুই? সি বউ, চুরুই বউ, তুই বাসি মুখ নিয়ে আমার কাছে আসলি কেন? থু থু থু। আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। উঠবই না কেন? এ লোকটি এখন আমাকে অপমান করছে, এই অবস্থায় রসিকতা করছে। কত বড় পাগল না হলে এমন পাগলামি করে? দ্রুত তার থেকে সরে গেলাম। ঠোঁট উল্টে বললাম, আমি কি আপনাকে বলেছি আমার চুমু হরণ করতে? অসভ্য বেটা, নির্লজ্জ, ঠোঁট কাটা, বেহায়া বেটা। আরও কিছু বলবো তার আগেই সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। এর মধ্যেই কেবিনে মা, চাচি, ভাইয়া, বাবা, চাচারা ঢুকল। বড় চাচি চাচা সমুদ্র ভাইয়াকে জড়িয়ে ধরতে কাঁদতে লাগলো। এটাই মনে হয় সন্তান আর পিতামাতার অপরূপ এক বন্ধন। সমুদ্র ভাইয়াকে একে অপরকে সবাইকে দেখল। সবাই বসে আছে, এটা সেটা সব কিছু বলছে। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মনের মধ্যে অদ্ভুত এক সুখের সন্ধান পাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, উনি সুস্থ আছেন। আমি বারবার তার দিকে তাকাচ্ছি, ওনার চোখ পড়তে সরিয়ে নিচ্ছি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা আমার আর সমুদ্র ভাইয়ের জন্য যুক্তিকর। যেখানে আমি আর সমুদ্র ভাই একসাথে থাকব, সেখানে আমার জীবনে ঘূর্ণিঝড় হানা দিবে, না হয় ইজ্জত পাংচার হবে। অতএব আমার মনের সুখ কখনোই সমুদ্র ভাইয়া সহ্য করতে পারে না, এটা আমি ভুলে গিয়েছিলাম। এর মধ্যেই সমুদ্র ভাইয়া বলল, বউ। সবার সামনে এমন ডাকে আমি চোখ বড় করে তার দিকে তাকালাম। এখন বউয়ের সাজে আছিস? উফ, কে আমার বউটাকে বলো, তার জামাই অসুস্থ, তারে এমন বউয়ের সাজে দেখলে আমার তাকে আদর করতে ইচ্ছে করে। বড়দের মাঝে আস্তাগফিরুল্লাহ বলার আওয়াজ বেড়ে গেল। সমুদ্র ভাইয়ের রুমে নার্স, ডাক্তার সহ ছোটরা হেসে লুটুপুটি খেল। আমি চোখ বন্ধ করে দ্রুত পায়ে কেবিন থেকে বের হয়ে গেলাম। মনে মনে গালি দিলাম আর বললাম, চোখ মেলে তাকাতেই চারদিক মুখ থেকে অ্যাটম বোমা সহ নিউক্লিয়ার বোমা বের করছে। ঠিকঠাক মতো হলে সবার সামনে কি হবে? আল্লাহ বাঁচাও। ঝিনুক সহ বড়রা অনেকেই বাড়ি ফিরে গেছে। সমুদ্র কেবিনে হেলান দিয়ে শুয়ে আছে।
এর মধ্যেই অন্যান্য মন্ত্রীরা সমুদ্রকে দেখে গেছেন। সমুদ্র বাইরের কোনো পুলিশকে এই কেসে জড়াতে জোর গলায় আদেশ দিয়েছে নাজিম পার্সোনালি হ্যান্ডেল করবে। কেটে গেল একদিন। সমুদ্র এখন কিছুটা সুস্থ। ঝিনুক সমুদ্রকে সব দিক থেকেই সেবা যত্ন করছে। সমুদ্র জীবনের সবচেয়ে বড় হাসি, বড় জয় পেয়েই গেল তার প্রিয়তমার ভালোবাসা পেয়ে। ঝিনুক কেবিনে নেই, নার্স ডাক দিয়ে নিয়ে গেছে। এই সময় নাজিম, শাহিন, মেহরাব একসাথে কেবিনে ঢুকল। সমুদ্র কেবিনের বেডে হেলান দিয়ে বসে আছে। সমুদ্র তিনজনকে একসাথে দেখে হাসি দিয়ে বলল, তিনজন একসাথে? অনেক কিছুর জট খুলছে তাহলে। বস সবগুলো বল, খবর কি? নাজিম বলল, আপাতত দুইটা খবর আছে, দুইটাই বেদনার। পুরনো অতীত জোরালো হয়েছে। আমাদের করার রিসেন্ট একটা ভুলের মাসুল দিতে হবে। নাজিমের মুখে গম্ভীরতার ছোঁয়া। সমুদ্র ভুরু কুঁচকে তাকালো, বলল, পেঁচানো বাদ দে, খুলে বল। হাসপাতালে এমনিতেই দম বন্ধ হয়ে আসে। কবে যে সুস্থ হব, ওদের নরকের ঘাট দেখাবো। মেহরাব বলল, মুনতাহা আপুর বিয়েটা আমাদের আরও দেখে শুনে বুঝে দেওয়া দরকার ছিল। পুরনো জট পাকালো, সম্পর্কে আবারও সম্পর্ক গড়েছে। বড্ড ভুল হয়ে গেছে। দেশের ছেলের কি অভাব ছিল? নাজিম বলল। ঝিনুকের পিছনে পড়া ছেলেটি বড় একটা নিঃশ্বাস ছাড়ল। ডিটেকটিভ রুদ্র রায়হান বাহিরে পড়াশোনা করে দেশে ফিরেছে 2 থেকে 1.5 বছর আগে। ক্রিমিনাল সাইকোলজি নিয়ে বিদেশের নামকরা প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। খুব চতুর ও শার্প মস্তিষ্ক। বিদেশের বড় বড় অফার পায়ে ঠেলে দেশে চলে এসেছে শুধুমাত্র বোনের জন্য। একটা বোনই কলিজার থেকে কম নয়। এই ছেলে পারে না এমন কিছু নেই। গতবার আমি কাছ থেকে দেখেছি, খুবই স্ট্রং পার্সোনালিটির ছেলে, রহস্যময়। একটা কেস আমরা পুলিশ, সিবি, আইসহ কেউ সলভ করতে পারি নাই। এখানে বাইরের দেশও যুক্ত ছিল, কিন্তু এই ছেলে একদিনের ব্যবধানে সেটা সলভ করে দেখিয়েছে। এই ছেলের কর্মকাণ্ড দূর দূরান্ত পর্যন্ত ছড়ানো। খুবই গোপন তথ্য থেকে জেনেছি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে সূক্ষ্ম তালমিল আছে। বিশ্বব্যাংক থেকে 5,000 বিলিয়ন ডলারও হ্যাক করে সরিয়েছে। তা সিরিয়া, ফিলিস্তিন এরকম গরিব দেশে সবার অগোচরে বিলিয়ে দিয়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, মুনতাহার ফুপি শাশুড়ির ছেলে, তাই তো আমরা তাকে ধরতে পারি নাই। ঘরের শত্রুকে আমন্ত্রণ জানিয়ে বাহিরে খুঁজছিলাম। সমুদ্র মিনিট 2 চুপ করে বসে রইল। 2 5 মিলছেই না। কেবিনের সবাই চুপ হয়ে রইল। সমুদ্র বলল, 2 নম্বরটা কি, ওটা বল। শাহিন বলল, তুই প্লিজ উত্তেজিত হইস না, শান্ত থাকিস, এটা না বললেই হয় না। নাজিম বলল। সমুদ্র শাহিনের দিকে চোখ রাঙিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, বলতে বলেছি বল, আমি এত দুর্বল না। নাজিম বলল, মুনতাহার ফুপি শাশুড়ির মেয়ে, তোর ছোট ভাই ফারহান সাহিলের বউ, মানে রুদ্র রায়হানের বড় বোন। কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটাও নয়। সমুদ্র সাথে সাথেই নাজিমের দিকে তাকালো। সমুদ্রের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা সত্যি হজম করার মতো কথা না। সমুদ্র তার ব্যান্ডেজ করা হাতটা মুষ্টিবদ্ধ করে বেডে ঘুষি দিয়ে বলল, শিট, একটা ভুল, আবারও সব কিছু সামনে নিয়ে আসবে। শাহিন সমুদ্রের দিকে এগিয়ে গেল। সমুদ্রকে বেডে হালান দিয়ে বলল, শান্ত হতে। মেহরাব বলল, ভাই, বড়রা তো এগুলো কিছুই জানে না। খালু, খালা এরা তো উত্তেজিত হয়ে পড়বে। শেখ রংমহলে আবারও বিপদ ঘনিয়ে আসছে। তাছাড়া আমার মনে হয় এই বিয়েটা কিছুটা পরিকল্পিতভাবেই হয়েছে, কারণ আমরা শুধু ছেলের বাপ চাচাদের ডিটেলস দেখেছি, লতাপাতা দেখি নাই। এখন সমুদ্র কি বলবে, কথার ভাষা হারিয়ে ফেলেছে। এর মাঝে নাজিম আবার বলে উঠল, ও আরেকটা কথা, তোকে গুলি করেছে 4 বছর আগের ঘটনার বাকি অংশ খুলে বলল। সেই সর্দারটা, আর এখানে সর্দার তার বসের অনুমতি নিয়ে সবকিছু করেছে, কিন্তু বসটাকে তা বের করতে পারছি না। তবে এটা শিওর, রুদ্র রায়হান এই ষড়যন্ত্রের পিছনে নেই। ও থাকলে এত সহজে প্রমাণ পেতাম না, আর তুই এ যাত্রায় বেঁচে যেতি না। সমুদ্র বলল, ও। সবাই চুপচাপ বসে আছে।
কারো মুখে শব্দের কোনো বাণী নেই। প্রাচীরের ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করছে সবাই। সমুদ্র মাথার ওপর হাতটা ভাঁজ করে হেলান দিয়ে দুই চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে থাকা প্রতিটা মানুষই নিজ নিজ চিন্তায় বিভোর। মিডিয়া জগৎ খুব একটা সুবিধার না, এটা আবারও প্রমাণ হলো। সমুদ্র ভাইয়ের সাথে ঘটা ঘটনাটা নিয়ে নেট দুনিয়ায় খুবই উত্তাল ছিল। মিডিয়ার লোকেরা এটাকে খুবই বাজেভাবে উপস্থাপন করেছেন, কিন্তু বুদ্ধিমান পুরুষে খুব সহজেই বিষয়টাকে হ্যান্ডেল করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। কেটে গেল আরও এক সপ্তাহ। সমুদ্র ভাইয়া আগের থেকে অনেকটাই সুস্থ আছেন, কিন্তু ইদানিং সে খুবই ব্যস্ত। খুব বেশি একটা সময় তাকে ঘরে পাই না। রোজ সকালে বের হন আর রাতে ফিরেন। এখনও যে ভালো মতো সুস্থ হননি সেদিকে খেয়ালই রাখেন না। ভালো লাগে না তার চিন্তায়। এদিকে আমার কলিজায় পানি শুকিয়ে যাচ্ছে। রকচটা করে যে রাজনৈতিক রংমহল উত্তাপ, তেমনটাও না। বুঝে আসছে না উনি করছেনটা কি। এই তো বিকেল সন্ধ্যাবেলা কোথা থেকে যেন বাড়িতে এলো, নিজের রুমে গেল, ল্যাপটপে একটা ফাইল সহ নিয়ে গটগট করে বের হয়ে গেল। আমি যে তার সামনে ভোমরার মতো ঘুরঘুর করলাম কিছু কথা বলার জন্য, সেটা উনি খেয়ালই করছেন না। মানে কি, আমার মতো একটা জলজান্ত মানুষকে তার চোখেই পড়ছে না? মনটা বিষণ্ণতে উবে আছে। সে কি আমাকে ইগনোর করছে? কিন্তু কেন? বিশাল বিলাসবহুল একটি রিসোর্টের সামনে এসে থামলো সমুদ্রের গাড়িটা। পরপর আরও দুটো গাড়ি। সমুদ্র নেমে সোজা ভিতরে চলে গেল। হুডি পরা একটি লোক দাঁড়িয়ে আছে। তার আশেপাশে কয়েকজন গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটি খুবই মনোযোগ দিয়ে দূরে কোথাও দৃষ্টি নিক্ষেপ করেছে। দেখে বোঝা যাচ্ছে না সে কি প্রকৃতি দেখতে ব্যস্ত, নাকি চিন্তিত, নাকি গভীর থেকে গভীরতর প্ল্যান করছে। সমুদ্র তার গার্ডদের দূরে রেখে হুডি পরা লোকটির দিকে এগিয়ে গেল। হুডি পরা লোকটি পিছনে না তাকিয়ে বলে উঠল, ওয়েলকাম এমপি সমুদ্র শেখ। ইনভাইট করে নিজে লেটে পৌঁছালেন, মন্দ নয়। বড় বড় লোকেদের এই অভ্যাসটা দারুণ। তারা কখনোই সঠিক সময়ে পৌঁছাতে পারে না। তো এতদিন লাগলো আমাকে চিনতে, জানতে, আমার সামনে এসে দাঁড়াতে। বড্ড বেমানান এটা। তাহলে দূর দূরান্তে আপনার নামে শোনা কথাগুলো সত্যিই নাকি গুজব? সমুদ্র হো হো করে হেসে উঠল, বলল, ভারী তীক্ষ্ণ মস্তিষ্ক মিস্টার রুদ্র রায়হান খান। উপস, সরি ডিটেকটিভ রুদ্র রায়হান খান, যার চতুর মস্তিষ্ক আর বুদ্ধিতে সবাই বাজিমাত। তবে দূর দূরান্তে যা যা শুনেছ তা সত্যি কি মিথ্যা আমি কি করে জানব? নিজ নামে প্রশংসা করে চালাক শিয়ালরা। আমি নিশ্চয়ই এরকম নই। তা জানোই তো, সিংহ সবসময় গর্জন করে না, কিন্তু যখন করে তখন কি হয় তা সেটাও তোমার অজানা নয়। রুদ্র রায়হান নামক ছেলেটা এবার সমুদ্রের দিকে ফিরল। হাতের ইশারায় গার্ডদের সরে যেতে বলতেই তার গার্ডরা সরে গেল। নিজের হুডিটা খুলে ফেলল। সমুদ্রের দিকে তাকে একটা নিরলস হাসি দিয়ে বলল, নিজেকে সিংহের সাথে তুলনা দিচ্ছেন, মন্দ নয়। এমনটাও শুনেছি আমি, আপনি সিংহের থেকেও ভয়ঙ্কর। সিংহের দেওয়া থাবাগুলো দেখা যায়, কিন্তু সমুদ্র শেখের করা প্রহারগুলো নয়। কিন্তু সামনাসামনি তো দেখতে পেলাম না কিছু। যাই হোক, এখন তো আত্মীয়ের সম্পর্কটা গাঢ় হয়েছে, দেখার কত কিছু আছে। সমুদ্র মুচকি হেসে চেয়ারে বসল। সমুদ্রের সাথে সাথে রুদ্র রায়হানও বসল। সমুদ্র হাতটা উঁচু করতে একজন গার্ড সমুদ্রের ল্যাপটপ সহ ফাইলটা নিয়ে গেল। সমুদ্র বলল, কথা প্যাঁচ গোছ আমার পছন্দ নয়। কথা আমি সরাসরি বলতে পছন্দ করি। আজ তো লম্বা সময় ধরে কথা হবে, তার আগে কিছু একটা জানতে চাই। আমার চুরির পিছু কেন পড়েছ? উদ্দেশ্য কি? উদ্দেশ্য যাই হোক না কেন, সমুদ্রের জিনিসের প্রতি কেউ চোখ তুলে তাকালে সমুদ্র সেই চোখ তুলে নিতে দুবার ভাবে না। কিন্তু তুমি তো হৃৎপিণ্ডের দিকে হাত বাড়িয়েছ, নিশ্চয় জানো এর পাল্টা জবাব আমি চাইলে তোমার জীবন নিয়ে দিতে পারি। কিন্তু রুদ্র বলল, সম্ভাবনা নেই তা বলবো না, অবশ্যই সম্ভাবনা আছে। যেই সমুদ্রের কর্মকাণ্ড রাজনৈতিক রংমহলের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, যার নামে লোক যমরাজকে ভয় পায়, সে পারবে না বলাটা বোকামি।
তবে আপনার চুরুই আমার বেলা। বড্ডই অদ্ভুত ভয়ঙ্কর একটা সত্যি। আমি তো ছেলেটার হাত কেটেছি, লোকটার চোখ কেড়ে নিয়েছি, কিন্তু আপনি? সমুদ্র নিজের মাথার চুলগুলো টেনে বাঁকা হাসি দিয়ে বলল, জীবন। চোখ তুলে বাঁকা হেসে। আমার প্রিয়তমা চুরুই বউয়ের দিকে যে বাঁকা চোখে তাকাবে তাকে তার জীবন দিয়ে মাসুল দিতে হবে। রুদ্র বলল, বেলা, বড্ড আফসোস আমার জীবনের প্রতি। কেন? সময়টা আমি পেয়েও দেরিতে পেলাম। কেন বেলা আমার নিকটবর্তী হয়েও আমার থেকে এক আকাশ সমান পরিমাণ দূরে? জানবেন আমার দেখা পাওয়া বেলার সেই লগ্নটা? সমুদ্র স্মিত একটা হাসি দিল, অর্থাৎ সে শুনতে আগ্রহী। রুদ্র বলল, ফারহান সাহিল, আপনার ছোট ভাই, আমার দুলা ভাই। বড্ড বেশি অভিযোগ আপনাদের পরিবারের। আমার বোনটাকে শ্বশুরবাড়ির স্বাদটাও নিতে দিল না। তবে দোষটা কারোরই নয়, অগোচরে ভাগ্যের আর আপনার ছোট ভাইয়ের, যার কারণে তিনটা জীবন ঝরে গেল। একজন ঝরে যাওয়ার পথে, সেটা আমার বোন। সমুদ্র চোখ মেলে তাকালো, অর্থাৎ সে আরও বেশি শুনতে আগ্রহী। রুদ্র রায়হান দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল, বলল, আপনাদের পরিবার ফারহানকে ত্যায্যপুত্র করার বছর দুয়েক পর আমার বোন নতুন এক অস্তিত্বের সন্ধান পায়। কিন্তু অভিশাপ নাকি কখনোই পিছু ছাড়ে না। ফারহানের করা পাপের মাসুল দেয় আমার বোন আর তার পেটে থাকা 5 মাসের বাচ্চাটা। রাস্তা পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বোন তার বাচ্চা হারায়, সাথে হারায় সারা জীবন মা হওয়ার স্বপ্ন। তার ওপর আমার কলিজার বোন এত গভীরভাবেই ক্ষতিগ্রস্ত হয়, তার 2 মাস পর সে প্যারালাইজড হয়ে যায়। সব কিছু শুনতে পায় কিন্তু বলতে পারে না, চোখগুলো দিয়ে পানি ঝরে শুধু। প্যারালাইসিস হয়ে যাওয়ার আগে বোন বলেছিল, আমি যেন ফারহানকে কোনো শাস্তি না দেই, ওর শাস্তি ও ধীরে ধীরে পাবে। ওরে যেন আমাদের পরিবার কিছু না বলে। বোন যেমন ভালোবাসে ঠিক তেমনি সমান পরিমাণ ঘৃণা করে। প্রতি সপ্তাহে একবার ফারহানকে যেন ও দেখতে পায়, তাই প্রতি সপ্তাহে ফারহান বোনকে একবার দেখার সুযোগ পায়। তারপর বোনের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েকদিন পর আমি দেশে ফিরি। দেশে ফিরে বোনকে হাসপাতালে পাই। বোন সব কিছুই খুলে বলেছে আমায়। আমার এই বুকে আমার বোন কত যে কান্না করেছে। ভাই হয়ে এই জীবনে ওই সময়টুকু আমি কি করে ভুলি বলেন? চোখের কোণ থেকে পানিটা অগোছরে মুছে নিয়ে আমি খোঁজ লাগালাম। তারপর জানতে পারি নাদিয়া নামের মেয়েটির কারণে এত কিছু ঘটেছে। আর নাদিয়াকে খুঁজে পাওয়া যাবে ঝিনুক নামের মেয়ের সাথে সাক্ষাতে, কারণ তারা বেস্ট ফ্রেন্ড। তখনও আমি জানতাম না নাদিয়া দুনিয়া ছেড়ে আরও বছর দেড়েক আগে চলে গেছে। সময় করে একদিন বের হলাম আয়াতুল ফারিন ঝিনুকের উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর নীলা খেলা বড়ই অদ্ভুত। সেদিন ফারহান ও ঝিনুকের সাথে দেখা করতে যায়। বেলা সেবার কলেজের গণ্ডিতে, প্রতিদিন একই রাস্তায় বাড়ি যায়। এত বড় বংশের মেয়ে হয়েও তার চলাফেরা ছিল খুবই সাধারণের মতো, যা প্রথমবার আমাকে না চাইতে মুগ্ধ করেছে। আমি কয়েকদিন নজরে রেখেছি মেয়েটার সরলতা, পাগলামি, বাচ্চামি, উদারতা সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি যে উদ্দেশ্যে তার গন্তব্যে যেতাম তাকে দেখলে সেটা ভুলে যেতাম। মনে মনে তার নাম দিলাম বেলা, আমার বেলা। একদিন কলেজ শেষে রাস্তায় রোজ করে বেলা ক্লাস শেষে তার নানু বাড়ি যাচ্ছিল। ফারহান বেলার রাস্তা আটকিয়ে দাঁড়ায়। আমি দূর থেকে সব কিছুই দেখছিলাম। তাদের মাঝে মিনিট দিয়ে কী কথা হলো জানি না, হঠাৎ করে বেলা অগ্নিরূপ ধারণ করল। ছোট্ট মেয়েটি ঠাস করে ফারহানের গালে চর বসিয়ে দিল। ফারহান সহ আমি অবাক। শান্তশিষ্ট মেয়েটার এমন রূপ। ফারহানের এই অবস্থা আমাকে বেলার প্রতি আরও এক ধাপ দুর্বল করে দিল। বেলার চিল্লাচিল্লিতে সেদিন রাস্তায় মানুষ জড়ো হয়ে গিয়েছিল। ফারহান গণধোলাই খেল, যে আমার মনের ক্ষোভ অনেকটাই মিটিয়েছিল। আমি চাইলে তখন বেলার সামনে প্রকাশ হতে পারতাম, কিন্তু বেলা তখন সবে ষোড়শী কন্যা, একটু সময় দিয়েছিলাম। দূর থেকে সবসময় বেলাকে লক্ষ্য রাখতাম। একপাক্ষিক ভালোবাসাটা ধীরে ধীরে যেন আরও প্রখর হতে লাগলো। সমুদ্র বলল, বেলা না, ভুল, সে আমার চুরুই। ফারহান সেদিন ঝিনুকের সাথে নাদিয়াকে নিয়ে কথা বলতে এসেছিল। নাদিয়া মারা যাওয়ার আগে কি বলেছিল? সত্যি কি নাদিয়া তার বাচ্চার মা ছিল নাকি?
ঝিনুকের প্রাণ প্রিয় বোন ছিল নাদিয়া। তাই সেদিন ঝিনুক ফারহানকে দেখে নিজের ভেতরের ক্ষোভ সামলাতে পারে নাই। রুদ্র বলল, হয়তো, কিন্তু জানেন এমপি মশাই, আমি অনেক পরে জেনেছি নাদিয়া মেয়েটা পৃথিবীতে নেই। তার ঘটনাটা আমাকেও অনেক কষ্ট দিয়েছে। আপনার ভাগ্যটা খুবই ভালো, এই বয়সে এসেও দাবার রানী জিতে নিলেন। তবে আমি জানতাম না 4 বছর আগে রানীকে আপনি খাতা কলম সহ চারদিক থেকে আপনার রংমহলে আবদ্ধ করেছেন। এটা আমি কয়েকদিন আগে জেনেছি। কংগ্রেটস সমুদ্র শেখ, আপনি সত্যি জিতে গেছেন। তবে আমি আমার হারটা মেনে নিতে পারছি না। সমুদ্র মুচকি হেসে দাঁড়িয়ে গেল, বলল, সিদ্ধান্ত কী নেবে সেটা তোমার উপরই নির্ভর। সমুদ্র তার ল্যাপটপ সহ ফাইলটা রুদ্রের দিকে এগিয়ে দিল। মিনিট 5 পিনপত্র নীরবতা চলল সমুদ্র আর রুদ্রের মধ্যে। রুদ্র গম্ভীর গলায় বলল, তাহলে আপনি জানতেন সবই? চাইলে তো আমাকে আরও আগেই ধরতে পারতেন, কিন্তু করলেন না কেন? সমুদ্র বলল, প্রথম যেদিন ঝিনুককে চিরকুট দিয়েছিলে সেটা আমি কিছুটা অন্যের করা ভুল বলে উড়িয়েছি, ঠিক। কিন্তু আমি ঠিকই আমার এক পরিচিতকে ঝিনুকের ইচ অ্যান্ড এভরি পয়েন্টের ওপর নজরদারি করার জন্য রেখেছিলাম। দ্বিতীয়বার যখন ঝিনুকের ঘরে মধ্যরাতে ঢুকলে ঝিনুকের অজান্তেই ওর রুমে একটা ক্যামেরা আছে, সেদিনই আমার কাছে সব কিছুর প্রমাণ চলে এসেছিল। কিন্তু রুদ্র রায়হানও কম না, প্রতিপক্ষ হিসেবে তুমি দারুণ। তুমি ঠিকই তোমাকে চারদিক থেকে কাভার করে রেখেছিলে। আমি তোমার পরিচয় বাদে সব কিছুরই প্রমাণ নিজের কাছে রেখেছিলাম। তারপর মল থেকে শুরু করে বিয়েবাড়ির সেন্টার সহ চুরির সামনে আসা প্রতিটি পদক্ষেপের প্রমাণ আমার কাছে আছে। এখানে আছে, দেখো। তুমি সহ সবাই ভেবেছিলে নাজিম এখানে সব কিছু সামলাতে ছিল, কিন্তু না, সমুদ্র এত কাঁচা খেলোয়াড় না। কাঁচা খেলোয়াড় হলে এত কম বয়সে রাজনীতিতে আসতাম না। রুদ্র বলল, আমার এত সূক্ষ্ম চাল আপনি ধরে ফেলেছেন। আপনি যতটা ওপর থেকে নিজেকে দেখান তার চেয়েও গভীর জলের মাছ। সমুদ্র বলল, আমি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমার নামে আড়ি পেত, খবর আরও বেশি জানতে পারবে। রাজনীতির রংমহল উৎপন্নে সেই বংশের রন্ধ্রে রন্ধ্রে, সেখানে তুমি খুবই নিতান্তই একটা সুতলি। রুদ্র বলল, এসব প্রমাণ দিয়ে তো আমাকে রুখতে পারবেন না, তাহলে এগুলো? সমুদ্র বলল, আমি জানি আমি এসব প্রমাণ দিয়ে তোমার কিছুই করতে পারবো না। তবে তোমাকে এখানে ডেকেছি দুটি কারণে। প্রথমত, আমি চাই না তুমি আমার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ দেখো। আর দ্বিতীয়ত, যাকে বেলা বলছ সে কি তোমাকে চায়? রুদ্র মুচকি হাসি দিলে বলল, আমি আপনার কথা বুঝেছি। আপনি চাচ্ছেন আমি কোনো রকম দ্বিধা ছাড়াই সরে দাঁড়াই। হ্যাঁ, আমি বেলার সাথে শেষ সাক্ষাতের সময় থেকে অনেক ভেবেছি। পরিশেষে আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি না হয় দূর থেকেই ভালোবাসি, একপাক্ষিক সুন্দর ভালোবাসা, আমার পবিত্র ভালোবাসা। তবে বেলার সাথে আমি শেষবার আবারও দেখা করব, শেষবার। সমুদ্র মুচকি হাসল। রক্তপাতহীন এক নীরব যুদ্ধে সে জয়ী হয়েছে। সে চায় না মুনতাহার জীবনে কোনো প্রভাব পড়ুক, তাই তো এবারের পন্থাটা অন্যরকমভাবে অবলম্বন করেছে। সবসময় ক্ষমতা দিয়ে জয়ী হওয়া যায় না, কিছু সময় ভিন্ন পথও বেছে নেওয়া দরকার। রুদ্র হঠাৎ করে এগিয়ে এলো, সমুদ্রকে জড়িয়ে ধরল। সমুদ্র কিছুটা হতভম্ব হয়ে গেল। রুদ্র সমুদ্রের কানে ফিসফিস করে কিছু বলল। সমুদ্র চমকে উঠল, তারপরে একটু জোরে বলল, আমার বেলাকে রাজনারীর মতো আগলে রাখবেন মিস্টার সমুদ্র শেখ। না হয় কখনো যদি জানতে পারি আমার বেলা কষ্টে আছে, সেদিনই বেলাকে উঠিয়ে নিয়ে যাব, আপনার 4 বাচ্চার মা হয়ে গেলেও। রুদ্রের চোখে জল ছলছল করছে। সমুদ্র জানে এই ব্যথাটা নিরাময়হীন। দুজনের কেউ একজন জিতবে, কেউ কাঁদবে। পুরুষ অতি সহজে কান্না করে না, যতক্ষণ না খুব শখের কিছু ত্যাগ করে। রুদ্র তার দলবল নিয়ে চলে গেল। সমুদ্র শুধু যাওয়ার পানে তাকিয়ে রইল। খানবাড়ি, নাম যেমন, দেখতেও ঠিক সেরকম। চারিদিকে বড় বড় দেয়ালে আবৃত 2 তলা বিশিষ্ট একটা ডুপ্লেক্স বাড়ি। গেটটাও সুন্দর উঁচু। দুজন দারোয়ান গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। প্রথম দেখায় যে কেউ বলবে নিশ্চয়ই কোনো না কোনো বিশিষ্ট লোকদের বাড়ি, তবে তারাও বিশিষ্ট লোকজনদের কম নয়। আমাদের ড্রাইভার হর্ন দিতে একজন দারোয়ান এগিয়ে এলো।
আমাদের গাড়ির ভেতরের লোকজনকে দেখল। শাহিন ভাইয়া আমাদের পরিচয়টা দিল। তারপর গার্ড হাসি মুখে হাতে অন্য দারোয়ানকে ইশারা দিতে সে গেটটা খুলে দিল। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। মুনতাহা আপুর শ্বশুরবাড়ি আসছি। সেদিন সমুদ্র ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে বড়রা আর ঘটা করে মুনতাহা আপুর বৌভাতের অনুষ্ঠান করে নাই। ঘটনা কেটে গেছে 1 সপ্তাহ। এখন সমুদ্র ভাইয়াও সুস্থ হয়েছে। ওই বাড়ির লোকদের সাথে আমাদের আত্মীয়তা নতুন, তাই সম্পর্কটা গাঢ় করার জন্য বড় চাচা চাচ্ছে ছোটোখাটো একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে। তাই তো আজ যে সন্ধ্যায় আমি, নাজিম ভাইয়া আর শাহিন ভাইয়া মুনতাহা আপুর শ্বশুরবাড়ি এসেছি। কাল মুনতাহা আপু আর তার বরকে নিয়ে যাব। যদিও বিকেলে মন খারাপ ছিল, এখনও আছে, তবু এই মন খারাপ নিয়েই এই বাড়িতে আসছি। বিকেল সন্ধ্যায় সমুদ্র ভাইয়া তো আমার কথা না শুনেই চলে গেল। তাকে বলতে চেয়েছিলাম আজ আমি, নাজিম ভাইয়া, শাহিন ভাইয়া মুনতাহা আপুর শ্বশুরবাড়ি যাব, কিন্তু উনি তো শুনতেই ছিলেন না। ইস, উনি কি একটু বুঝতে পারছে না আমার মনে কত কথা জমে আছে। এদিকে শাহিন ভাইয়া আর নাজিম ভাইয়া আমাকে নিয়ে যাবে না এই মনস্থির করেছিল, কিন্তু মুনতাহা আপু আর দুলাভাই অতি আগ্রহ করে বলেছে আমাকে যেন নিয়েই যাওয়া হয়। পরিবারের বড়রাও সবাই চাচ্ছে আমি যেন যাই, তাই শাহিন আর নাজিম ভাইয়া এক প্রকার বাধ্য হয়ে আমাকে তাদের সাথে নিয়ে এসেছে। বুঝি না বাপু, আমাকে তাদের সাথে নিয়ে আসতে এত অনীহা কেন? আমাদের বাড়ি থেকে মুনতাহা আপুর শ্বশুরবাড়ি আসতে আধ ঘন্টা সময় লাগে। মুনতাহা আপুর শ্বশুরবাড়িতে আমাদের আপ্যায়নের কমতি নেই। মুনতাহা আপু অনেক খুশি, তার খুশি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতিটা মেয়েই চায় শ্বশুরবাড়িতে হাসি খুশি আনন্দে থাকতে। মুনতাহা আপুকে তার বর অনেক ভালোবাসে, শ্বশুরবাড়ির লোকজনও। এখানেই হয়তো নারী হওয়ার সার্থকতা মেলে। মুনতাহা আপুর শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। আমি প্রত্যেকের সাথে পরিচয় হয়েছি, তারা খুবই মিশুকে, আমার সাথে মিশে গেছে। একবারও মনে হয়নি তাদের সাথে আমার খুবই অল্প দিনের পরিচয়। অনেকক্ষণ হলো এ বাড়িতে এসেছি, খুব জমছে খাওয়া দাওয়া হয়েছে, পেট নিয়ে নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে সমুদ্র ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে এখানে থাকলে আমার এই অবস্থা দেখলে নিশ্চয়ই বলতো, চুরুই, কিছুই তো করলাম না, উপোস ভাঙলাম না, কিন্তু তুই পোয়াতি কি করে হয়ে গেলি? এত বড় পেট হলো কি করে? ছেলে নাকি মেয়ে? বাচ্চার বাপ হবো রে? স্বপ্নে কি এসেছিলি নাকি আমার কাছে? এটা টোটালি আনফেয়ার, আমি স্বাদ নিতে পারি নাই। মুহূর্তে হেসে লুটপুটি খেলাম। ইস, ভুলে গিয়েছিলাম এটা আমার বাড়ি নয়। সবার অগোচরে নিজেকে সামলিয়ে নিলাম। এবার খুব করে মন চাইল বাড়িটা ঘুরে ঘুরে দেখার। বাড়ির আসবাবপত্র দেখে আমার চোখ ছানা বড়া। খুবই শৌখিন রুচি তাদের। ঘরের প্রতিটি জিনিস যেন মনের মাধুর্যতা দিয়ে সাজানো হয়েছে। দেখতে দেখতে প্রায় অনেক কিছুই দেখে ফেললাম। হঠাৎ করে পা জোড়া থমকে দাঁড়ায় একটা রুমের সামনে। দরজাটা হালকা ভেজানো, তবে ফাঁকা দিয়ে আমি অপরূপ সুন্দরী একজন রমণীকে বিছানায় শুয়ে উপরে ছাদের দিকে তাকিয়ে থাকতে দেখছি। কি গভীর দৃষ্টি নিক্ষেপ করেছে! কি আছে ছাদে? দীর্ঘ মিনিট দুয়েক আমি সেখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু রমণীটা আমাতে একবারও চক্ষু দৃষ্টি নিক্ষেপ করল না। কেন? কে এই সুন্দরী? তাকে তো বিয়েতে দেখলাম না। এই বাড়িতে কতক্ষণ ধরে এসেছি, কই একবারও তো কোথাও কোনোখানে দেখলাম না। সে কি রাগ করে ঘর থেকে বের হয় নাই? মনে প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। এটা আমার বহু পুরনো বাজে অভ্যাস। কখনো কোথাও নতুন কিছু দেখলে কৌতূহল হয়ে উঠি। বারবার সেই কৌতূহল জিনিসে নিজেকে জড়িয়ে ফেলি। ততক্ষণ পর্যন্ত শান্ত হই না যতক্ষণ পর্যন্ত আমি সেই কৌতূহল জিনিসের গোড়া পর্যন্ত না পৌঁছাই। কি করব বুঝতে পারছি না। দাঁড়িয়ে দেখব আরও কিছুক্ষণ, নাকি ভেতরে যাব, নাকি এখান থেকেই ডাকব, নাকি রেখেই চলে যাব। রেখে যেতে মন চাচ্ছে না। ভিতরে একই দৃশ্য দাঁড়িয়ে দেখছি বারবার। ভেতরে থাকা মানবী তো নড়াচড়াই করছে না। সে কি জীবন্ত নাকি চোখ মেলেই ঘুমায়, সেটা বা কেমনে জানবো? তাই বেশিক্ষণ না ভেবে সিদ্ধান্ত নিলাম একবার ডাকবো, তারপর আমি সোজা ভেতরে ঢুকে যাব। এতে সে যা খুশি তাই ভাবুক, আপাতত আমার মনের উঁকি ঝুঁকি নিভুক। ভেতরে কে আছেন শুনেছেন? আমি ঝিনুক। এটা কি বলবো? ধ্যাত, সে আমার নাম বললে চিনবে নাকি?
এটা বাদ, না চাইতেও ঠোঁট উল্টে গেল। কি বলে ডাক দেই? যা, ডাকবো না, এমনিতেই ঢুকে যাব। দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই পেছন থেকে একজনের কড়া ডাক শুনতে পেলাম। বলল, এই রুমে কে? আমি আর পা ভেতরে দেওয়ার সাহস করলাম না। দরজা খোলা শব্দেও রমণীটি উঠল না, মানে বিন্দুমাত্র পরিবর্তন হলো না। আমি দ্রুত পিছনে তাকাতে দেখি মুনতাহা আপুর ফুপু শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমার থেকে বেশ দূরত্বেই তিনি আছেন, আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। আমি একটু ভয় পেলাম। এতক্ষণের জেগে থাকা কৌতূহল জানলা দিয়ে পালিয়েছে। কত বড় শয়তান মার্কা মাইয়া মানুষ আমি! সিসি, অন্যের বাড়িতে এসে অন্যের রুমে আমি উকিঝুঁকি মারছি। যদি আম্মা জানতে পারেন রে, আমার শেষ দিন খুবই তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। ভয় পাচ্ছি, একটা ঢোক গিললাম। এতক্ষণে মহিলাটি আমার সামনে এসে দাঁড়ালো। প্রথমে কর্কশ গলায় বললেও এবার আমাকে দেখে একটা পানসে হাসি দিয়ে বলল, ও, এ তো দেখছি মুনতাহা বৌমার বোন। তুমি এখানে? আমি তো আবার চোখে কম দেখি, দূরে সব কিছু আবছা দেখি, কাছের জিনিস দেখতে পাই। চশমাটাও আনি নাই, তাই ভাবছি অন্য কেউ। তা মা, এই রুমে এখানে কি করছো? তোমার রুম তো এটা নয়, কেউ রুম দেখে দেয়নি তোমায়। প্রথমে ভয় পেলেও মহিলাটি নিরলস জবাবে আমার ভয় এতক্ষণে কেটে গেছে। এই মহিলাটিকে আমার খুব ভালো লাগছে। কি সুন্দর, চমৎকার তার ব্যবহার। শুনেছি তার নাকি একটা ছেলেও আছে। আমার কোনো বোন থাকলে তার ছেলের সাথে বিয়ে দিতে আমি বিন্দুমাত্র অনীহা করতাম না। এত মজাদার নরম মনের শাশুড়ি সবার ভাগ্যে জোটা দরকার। তিনি আমার জবাবের অপেক্ষায় আছেন। আমি লম্বা একটা হাসি দিয়ে বললাম, আসলে একটু মাথাটা চুলকিয়ে। আমি বললাম, হাতিরিসার রুমের ভিতরে ওই যে সুন্দরী আপুটি শুয়ে আছে, একই রকমভাবে তাকে দেখতে ভিতরে যাচ্ছিলাম। বিয়েতে তো তাকে দেখি নাই, এখানে এসেও দেখলাম না, হঠাৎ দেখলাম, তাই ভেতরে ভেতরে যাই, একটু পরিচয় হয়ে আসলাম। বিয়েতে তো তাকে দেখি নাই, এখানে এসেও দেখলাম না, হঠাৎ দেখলাম, তাই ভাবলাম ভেতরে যাই, পরিচয় হয়ে আসি। কিন্তু আপু একই ভঙ্গিতে শুয়ে আছেন কেন? সে কি আমাদের কথাবার্তা শুনতে পায় নাই? আমার সামনে থাকা মহিলাটির চোখ ছলছল, মনে হচ্ছে আর একটু হলেই কান্না করে ফেলবেন। মহিলাটি আমার বাহুতে হাত বুলিয়ে রুমের ভেতরে চলে গেল। আমিও তার পিছু পিছু ভেতরে গেলাম। মহিলাটি যা বলল তাতে আমার ভেতরে খুবই কষ্ট অনুভব হলো। বলল, আমার মেয়ে রিয়া, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর থেকে ও প্যারালাইসিস, ও কথাবার্তা চলাফেরা কিছুই করতে পারে না। বলতে পারো এক প্রকার নির্জীব প্রাণী। সে শুধুমাত্র চোখে দেখতে পারে, শুনতে পারে, কিন্তু শারীরিক দিয়ে প্রতিক্রিয়া করতে পারে না। তাই তুমি তাকে একই ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখছ, অথচ সে আমাদের প্রতিটি কথা শুনছে। আপুটির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি তা দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। তার মানে আমাদের সব কথাবার্তা সে শুনেছে। নিজের এই অবস্থায় সেও কষ্ট পায়। সন্তান হয়ে মায়ের এমন আহাজারি কথা শুনছে, অথচ বলতে পারছে না, ডাকতে পারছে না, সাধারণ মানুষের মতো চলতে পারছে না। কতই না কষ্ট, কতটা কষ্ট হলে মানুষ চোখ দিয়ে বেঁচে থাকার অস্তিত্ব প্রকাশ করে। আমি আপনের কাছে এগিয়ে গেলাম, তার বিছানায় বসলাম। হঠাৎ করে মন চাইল আমি অদ্ভুত একটা কাজ করে বসলাম। তার মাথায় হাত বুলিয়ে দিলাম। দিতে দিতে বললাম, আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন, আপনারও বিয়ে হবে, বাচ্চা হবে, নর্মাল মানুষের মতো জীবনযাপন করবেন। কথাটা বলার শেষে আমি একটু অবাক হলাম। তার চোখের জলের পানি আরও বেশি পড়ছে। ইস, মনের অজান্তেই কি আমি তাকে কষ্ট দিয়ে ফেললাম? কিন্তু আমি কি খুবই খারাপ কিছু বলেছি? মাঝে মাঝে মন চায় জিহ্বাটা কেটে ফেলতে। কেন যে বকবক করি? আমার এই কথাটা আন্টি শোনে নাই, সে তার কাজকর্মে ব্যস্ত। আমার মনটা এমনিতেই খারাপ, এখানে এই দৃশ্যটা দেখে আরও খারাপ হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম, আন্টিকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আমি হাঁটছি গন্তব্যে, এখানে থাকতে দেয়া নিজের রুমে যাব। সময় তো কম হলো না, তার উপর কিছুটা ক্লান্ত আমি। ঘড়ির কাঁটা না হলেও 10:30টার উপরে। আমি পড়েছি একটু দ্বিধাদ্বন্দ্বে, কারণ এত বড় বাড়িতে আমি ভুলে গেছি কোনটা আমাকে দেওয়া রুম। এখন তো নিশ্চয়ই কেউ নেই যে বলবো আমাকে আমার রুমটাতে দিয়ে আসো। মুনতাহা আপুকেও দেখছি না, দুলাভাই এসেছে, সেই যে গেল আর আসলো না। আমার ভাই আর নাজিম ভাইয়ের যে কোথায় উধাও হলো আল্লাহ মালুম।
অবশেষে আমি নিজেই নিজের রুম খুঁজতে বের হলাম। এবারে পশ্চিম দিকের একটা গেস্ট রুমে আমাকে থাকতে দিয়েছে। আমি ওই দিকে এগিয়ে গেলাম। ঘুরতে ঘুরতে একটা রুমের ভেতর উকি দিলাম। অনেকটা আমাকে দেওয়াই রুমের মতো। আমি খুব খুশি হয়ে গেলাম। ধেই ধেই করে রুমের ভেতরে প্রবেশ করলাম। ইস, কত ক্লান্তি লাগছে। দরজাটা আবজানো রেখেই আমি বিছানায় শুয়ে পড়লাম। মিনিট 5 একই রকমভাবে শুয়ে আসছি। গায়ের ওড়নাটা পাশে রেখে আমি বিছানা ঠিক করছি। বিছানা ঠিক করে আমার আনা জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। বিছানার পাশেই তো কাপড় চোপড় রাখছি। ইরে, আমার কাপড় চোপড় কোথায়? আমার মোবাইলে তো নেই। এখানে তো চার্জ দিয়ে রেখে গেছিলাম। আমার কপালে ভাঁজ পড়ে গেল। খুঁজতে শুরু করলাম। মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি, ক্লান্ত হয়ে গেছি আমি অনেক। তবে কি ভুল রুমে এসে পড়লাম? হঠাৎ কেউ ধপাধপ করে দরজা একটু জোরেই খুলে ভিতরে প্রবেশ করলো। আচমকা শব্দে আমি কেঁপে উঠলাম, লাফিয়ে উঠলাম। পায়ে খাটের ধাক্কা লেগেছে। বিছানায় বসে পড়লাম। ওড়নাটা পেঁচিয়ে কে আসছে সেদিকে তাকাতেই জীবনের সবচেয়ে বড় এবং 440 ভোল্টেজের কারেন্টের শক খেলাম। মানে কি, এ জীবনে আমি কি কখনোই শান্তিতে থাকতে পারবো না? না, মনে হয় না। আমার সামনে দাঁড়িয়ে আছে রুদ্র রায়হান, মানে সেই অসভ্য সাইকোটা। আমার চোখগুলো যেন তার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে আছে। তবে কি সে আশ্চর্য হলো নাকি? আজকে সে ইচ্ছাকৃতভাবে এখানে আসে নাই। তবে উনি এখানে কেন? আমি দ্রুত দাঁড়িয়ে গেলাম। তোতলাতে তোতলাতে বললাম, আপনি আবারও? উনি আমার দিকে এগিয়ে এলো, বলল, বেলা, সত্যি কি তুমি আমার রুমে? তুমি কি করছো? তুমি আমাদের বাড়িতে কি করছো? এটা নিশ্চয়ই আমার ভ্রম নয়। এখন আর আমাদের সময় আসবে না। আর আমি তোমাকে বলতে পারবো না কথাগুলো, বলতে পারবো না। বেলা, শুনছো? তবে এখন কোন সময়ের অদ্ভুত দেখা তুমি আমার সাথে করতে এসেছো? এতক্ষণে আমার অবাক হওয়ার ঠিকানা অষ্টম আকাশে উঠে গেছে। বলে কি, এটা তার রুম? কে সে? তবে কি তিনি এই বাড়ির কেউ? তার সাথে কোনো তালমিল এই বাড়ির সঙ্গে আছে? এটা আপনার রুম? মিথ্যা কথা বলার জায়গা পান নাই? অন্যদিন আমি আপনাকে ভয় পেতাম, তবে আর পাই না। কিন্তু আমি এখনই চিৎকার দেব। ভাইয়া আর নাজিম ভাইয়া আছে, আপনার কথা তারা জানে। আজ হাতে নাতে ধরবে শয়তান মার্কা বেড়া মানুষ কোথাকার। রুদ্র হো হো করে হেসে উঠল তার বেলার সরলতায়। অথচ এই বেলা তার নয়। বুকটা কেঁপে উঠল রুদ্র কিছু বলার আগে মুনতাহা এই রুমে ঢুকল। চমকে ওঠার সাথে সাথেই বলল, ভাইয়া আপনি এসেছেন? আরে ঝিনুক, তুই এই রুমে কেন? তুই কি ভাইকে চিনিস না? মুনতাহা আপু এই শয়তান মার্কা বেড়ারে চেনে? আমি অবাক হয়ে বললাম, তুমি লোকটিকে চেনো? মুনতাহা আপু বলল, হ্যাঁ, চিনব না কেন? উনি আমার ফুপু শাশুড়ির ছেলে, রুদ্র রায়হান খান, আমার ফুফাতো দেবর। আমার যেন দম আটকে আসছে। কিছু বলবো, কি বলবো? গলাতেই তো কথা আটকে আছে মাছের কাঁটার মতো। ভাই আপনি ফ্রেশ হন, আমি খাবার দিচ্ছি। এই ঝিনুক, চল এখান থেকে, তোর রুমে চল। আমি খাবো না, খেয়ে এসেছি, কষ্ট করার প্রয়োজন নেই। রুদ্রর দিকে একধানে তাকিয়ে আছি। আমি হিসাব মিলাতে লাগলাম। কেমনে কি, এখন কি করব? সবই তো তাল মাতাল হয়ে গেছে। এর কথা বললে কেউ কি বিশ্বাস করবে? করলে প্রমাণ কোথায়? ওনার প্রতিটি কাজে এত সূক্ষ্ম ছিল, গোলক ধাঁধায় আটকে গেছি এখন। মুনতাহা আপু এগিয়ে এসে আমার হাত ধরতে আমি কেঁপে উঠলাম। কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। মুনতাহা আপু হাত ধরে টেনে রুমের বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। দরজার কাছে আসতেই রুদ্র বলল, বেলা, 11টার দিকে একটু ছাদে এসো, হয়তো শেষ কথা। কথাটা সে আসতেই বলেছে। আমার মনে হয় না মুনতাহা আপু শুনেছে। শুনলে সে তো অবশ্যই প্রশ্ন নিক্ষেপ করত। আমি মুনতাহা আপুর পিছু পিছু চলছি।